সবাইকে কাটেঙ্গা বাজার বণিক সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কাটেঙ্গা বাজার বণিক সমিতির অন্যতম নেতা হিমায়ত মোল্লা। হিমায়ত মোল্লাকে তার বক্তব্য দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার বণিক সমিতি তাই না, তার মানে ব্যবসায়ী সমিতি তাই তো? কাটেঙ্গা বাজারে ব্যবসায়ী সমিতির সাথে কাটেঙ্গা জয়সোনা দুটো বাজার, জয়সোনা এই দুই গ্রামের যে বাজার, এই বাজারে আমি জানি কাটেঙ্গা বাজার তাই না? দুই বাজারের লোকজন এখানে তারপর দুই বাজারের লোকজন এখন আপনাদের সাথে আমাদের মত বিনিময় প্লাস আমাদের সকলের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া। আমি আমার নেতৃবৃন্দ বাজার সমিতির নেতৃবৃন্দর কাছে অনুরোধ রাখবো, যারা বাজারের সভাপতি সাধারণ সম্পাদক আছে, আগে আমাদের দোকানদার ভাইরা যারা আছেন, যারা এই সমিতির মেম্বার বা এই বাজারের দোকানদার, তারা যদি দুই একজন বক্তৃতা দেন, তারপরে আপনাদের সভাপতি বণিক সমিতির ওনারাও দিল, লাস্টে আমি বক্তব্য দিব, এরপরে আপনারা দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। এইভাবে অনুষ্ঠানটা হলে আমার মনে হয় ভালো হয়। সুতরাং আগে আমাদের দোকানদার সমিতির যারা আছেন, যারা দোকানদার ভাই, তাদের যদি কোনো বক্তব্য দিতে চান, আমাদের অনুষ্ঠানের শুরু থেকে কুরআন থেকে তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, উলামা দলের সভাপতি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعلهم كعصف مأكول এরশাদ হচ্ছে, তুমি কি দেখনি আমি আমার কায়দা কৌশল, আমি আমাদের পাখি দ্বারা হস্তি বাহিনীগুলোকে ধ্বংস করেছি, এমন ভাবে ধ্বংস করেছি চোরবিদ ও ঘাসের ন্যায় তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছি এবং জীবনের তরে তারা নিষ্পীড়িত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জাহিদুল ইসলামকে। গীতা পাঠ করা হচ্ছে, গীতা থেকে পাঠ করবেন, পবিত্র গীতা থেকে পাঠ করবেন সৈকত দাস। ওম শান্তি হরি সদা সদাহু ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্থান সুজান মহান পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে মানবগণ,
যখন অন্যায় এবং অত্যাচার বেড়ে যায় এবং সাধুদের প্রতি অত্যাচার শুরু হয় তখন আমি ধীরে ধীরে অবতীর্ণ হই এবং দুষ্টদের দমন করি এবং যারা সৃষ্টি করে তাদেরকে পালন করি। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কাটিঙ্গা বাজার বণিক সমিতির অন্যতম নেতা আমাদের মুরব্বী হিমায়ত ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسول الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. কাটিঙ্গা বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই গ্রাম আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মোল্লাহুয়ান চৌধুরী উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল হক সাহেব। আজকে যে অনুষ্ঠানে আমরা এখানে সমবেত হয়েছি আমরা সবাই জানি তিনবারের যিনি সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতো একটা দেশ, জনবহুল দেশ, এখানে সফলভাবে দেশ পরিচালনা করেছেন আমরা জানি। তিনি আজ মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার হয়ে চলে গেছে। আজকে তার রূহের মাগফিরাত কামনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করবো। চলার পথে অনেক ভুল হয়, অনেক ভুল ত্রুটি হয়, আমরা সবাই সেই ভুলগুলোকে ক্ষমা করে দেব আর মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবো যে ওনার যে ভুলগুলো আছে ওই ভুলগুলোর জন্য আল্লাহ তাআলা মাফ করে দিক। যে নেক আমলগুলো করেছে এই নেক আমলগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে। আমরা দোয়া করি উনি যেন আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের মেহমান বানায় ওনাকে কবুল করুন। সাথে সাথে আরেকটা কথা বলবো, যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন রূপসা তারকারা দিগলিয়ার গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় প্রার্থী জনাব আজিজুল হক ভাই। উনি অত্যন্ত ভালো মানুষ এবং ভালো মানুষ। আমরা চেষ্টা করব তাকে আমরা ভোট দিয়ে সংস্কার পাঠানোর জন্য, যাতে করে উনি রূপসা তারকারা দিগলিয়া এই তিনটা উপজেলাকে সুন্দর করে সাজাতে পারে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারে, মাদকমুক্ত সমাজ গড়তে পারে। আমরা তাকে সর্বদিক দিয়ে ইনশাআল্লাহ সহায়তা করব। আল্লাহ তাআলা আমাদের সহায়তা করুন। ধন্যবাদ হিমায়তুল্লাহকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই কাটিঙ্গা বাজার বণিক সমিতির সিনিয়র সভাপতি ফকির মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার কাটিঙ্গা বাজারের সমস্ত বণিক সমিতির সবাই, আমার ভাই ব্রাদার যারা আছে সবাইকে আমার ধন্যবাদ। আর আমাদের মাঝে উপস্থিত আছেন আজ আমাদের খুলনা 4 আসনের নেতা আজিজুল ভাই। ওনাকে আমি অনেক আগে থেকে জানি, আমি খুব ছোট আলের থেকে আমি জিয়াউর রহমানের থেকে আমি বিএনপি হিসেবে আমি ভালোবাসি।
আমি সেই আমাদের আমি মুরব্বী আর একাই আমি আপনি দেখছি তা আমার ওনার কাছে দাবি যে আপনার সবাই কাছে আমার দাবি যে আমাদের এই হিলাল ভাই হাতকে শক্তিশালী করে ইনশাআল্লাহ আমাদের এই দিনবাড়িয়া কেনাকাটা উপজেলাকে আমরা যাতে আমরা শক্তিশালী করতে পারি এর জন্য আমরা সবাই মিলে ওনাকে আমরা এক বাক্যে ইনশাআল্লাহ ধানের শীষ আমরা ভোট দিই ইনশাআল্লাহ ওনাকে আমরা জয়যুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বক্তব্যের আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য রাখবেন তেরোখাদা থানা বিএনপি বারবার নির্বাচিত আহ্বায়ক, বর্তমান সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম আহ্বায়ক চৌধুরী কৌসার আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তেরোখাদা এই কাঠাঙ্গা বাজার এবং দেড়খানা বাজারের বণিক সমিতির উদ্যোগে আয়োজিত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত এই সমাবেশে সেনাসপদ সভাপতি, আজকের যিনি আমাদের মাঝে প্রধান অতিথি আসছেন, ইনি আপনারা সবাই এনার পরিচয় জানেন। ইনি আমাদের এই রূপসা দিঘলিয়া তেরোখাদা এরই সন্তান। অনেক পূর্বের থেকেই আজুল বাড়ি হিলাল সাহেবের নাম এই তেরোখাদা অঞ্চলের প্রত্যেকটা মানুষই জানেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি আমাদের মাঝে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে আগামীতে নির্বাচন করবেন। আমরা তেরোখাদাবাসী আমাদের দাবি কিছুই নাই। আজ আমরা দাবির কথা তুলব না, অন্য কোনো কথাও বলবো না, কারণ আমরা প্রত্যেকেই সুখহত। আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি সেই আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ শোকাহত। এই শোকের কাটাতে, এই শোক কাটাতে এই বাংলাদেশের মানুষের যে কতদিন লাগবে এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, ইউনিয়নে, ওয়ার্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই দোয়া অনুষ্ঠিত হচ্ছে। এমন কোনো মানুষ নেই। আপনারা লক্ষ্য করেছেন যে গত 25 তারিখে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশে আগমন উপলক্ষে যে মানুষের ঢল, যে মানুষের উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন। যদি এই বিএনপির প্রতি এবং তারেক রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যদি ভালোবাসা না থাকতো, তাহলে এত মানুষ ওই তারেক রহমানের আগমন উপলক্ষে উপস্থিত হতেন না। কারণ তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। বাংলাদেশের মানুষ এবং এই মানুষকে নিয়েই, এই মানুষের চিন্তা ভাবনা ছাড়া ওনার দ্বিতীয় আর কোনো চিন্তা ভাবনা ছিল বলে আমার মনে হয় না। এই দেশের জন্য এবং এই দেশের জনগণকে ভালোবাসার জন্যই উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা লক্ষ্য করেছেন যে জীবনে উনি এই গত 17টা বছর আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই লড়াইয়ের জন্য আমরা প্রত্যেকেই যতটুকু আমরা কষ্টভোগ করেছি, আমরা জেল জুলুম খেটেছি, তার থেকে আমাদের সেই প্রিয় নেত্রী, আপনারা জানেন যার বয়স 80 বছর, সেই প্রিয় নেত্রীকে 1.5 থেকে 2 বছর জেলখানায় রেখে কি নির্যাতন করেছেন, শেষ পর্যন্ত ওনাকে এমনই করেছেন যার জন্য উনি আর কোনো রকম চিকিৎসা ওনারকে আর ধরাতে পারে নাই, চিকিৎসা উনি নিতে পারেন নাই।
চিকিৎসা অকেত করে দিয়েছিলেন। এই মৃত্যুর জন্য আল্লাহ পাক সবাই মরে যেতে হবে, কেউ বাঁচবে না, কিন্তু এই মৃত্যুর জন্য একমাত্র দায়ী আমরা করবো শেখ হাসিনাকে। কারণ এই ওনাকে সুচিকিৎসা কোনো ব্যবস্থা উনি নেননি। আমরা অনেক আন্দোলন করেছি, অনেক ভাবে সারা বাংলাদেশের মানুষ আমরা শেখ হাসিনার কাছে আকুতি মিনতি ও আমরা করেছিলাম শুধু ওনার একটু সুচিকিৎসা করার জন্য, বিদেশে নেওয়ার জন্য। কিন্তু ওই ফ্যাসিস্ট, ওই আওয়ামী লীগ তার সেই সুযোগটুকু দেয় নাই। মনে একটাই দুঃখ, প্রত্যেকের মরে যেতে হবে, কিন্তু একটা দুঃখ নেই। আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা, আমাদের গণতন্ত্রের মা, এই বাংলাদেশের নেত্রী, একটাই দুঃখ যে উনি শেষ পর্যন্ত সুচিকিৎসাটা নিয়ে উনি মৃত্যুবরণ করতে পারলেন না। আজকে সারা বিশ্বে আমার প্রিয় নেত্রী যে সম্মান নিয়ে, এই দেশের মানুষের যে ভালোবাসা নিয়ে উনি মৃত্যুবরণ করেছেন, পৃথিবীর ইতিহাসে এটা বিরল এবং একটা ইতিহাস হয়ে থাকবে যে বাংলাদেশের একমাত্র নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে মৃত্যুবরণ করলেন এবং তার জানাজা এবং তার জন্য যে সারা বিশ্বের মানুষ কাঁদেনি, শোক প্রকাশ করেননি, এমন দেশ পৃথিবীতে আছে বলে মনে হয় না। তাহলে নিশ্চয়ই একজন ভালো মানুষ এবং দেশপ্রেমিক যদি না হতেন তাহলে এতটুকু ভালোবাসা নিয়ে উনি মৃত্যুবরণ করতে পারলেন না। আজকে তার মাগফিরাত কামনায় আমরা 13 খোদার থেকে এখানে বণিক সমিতির পক্ষ থেকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে আমি এই 13 খোদা দলীয়গতভাবে ছাড়াই 13 খোদার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই কারণে নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা প্রত্যেকে ভালোবাসেন বিদায় আজকে এই শীতের রাত্রে আমার সেই প্রিয় নেতার উপস্থিতিতে জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, এই হিসাবে আপনারা উপস্থিত আছেন। সুতরাং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগামী যে নির্বাচন হবে, আমার সেই প্রিয় নেতা আজকে আপনাদের মাঝে প্রধান অতিথি হয়ে আসছেন। উনি কোনো জায়গায় কারোর কাছে কিন্তু ভোট চান না। একটাই কথা যে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, আর আমাদের একটাই লক্ষ্য যে মানুষ গত 17 বছর মানে 3টা যে ভোট দিতে পারে নাই, এবার আমরা সেই সুযোগটা আমরা অবশ্যই জনগণের কাছে তুলে ধরতে চাই যে মানুষ নিরাপদে এক পর্ব এবং প্রশাসন। গতকাল এখানে এসপি সাহেব আসছিলেন, এসপি সাহেব এসেও একটা সমাবেশের ব্যবস্থা করছিলেন সুধী সমাজ নিয়ে, সেখানেও কথা হয়েছে যে স্বতঃস্ফূর্তভাবে এবং নির্বাচন যে একটা উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের 3টা হয় না, তার একটা উজ্জ্বল প্রমাণ আগামী এই 12 তারিখে আমরা দেখাতে চাই। এবং উনি স্বীকার করেছেন, উনি বলেছেন যে গত 18 সালে যে নির্বাচন হয়েছিল, আমি এসপি থাকা সত্ত্বেও আমার ওয়াইফ ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারেন নাই। একজন এসপি হয়ে যদি এই কথা বলতে পারেন তাহলে আমাদের প্রত্যেকের বোঝা উচিত, সারা বাংলাদেশের মানুষের বোঝা উচিত যে গত যে 3টা নির্বাচন হয়েছে সেটা কিসের নির্বাচন হয়েছে। সকালবেলা নির্বাচন, রাত্রিবেলা শেষ। সকালবেলা ডিক্লার, মানুষ যাওয়ার আগেই বলেছে আপনার ভোট হয়ে গেছে। ভোট কেন্দ্রে কোনো লোক নাই, আছে শুধু কিছু কয়েকজন পুলিশ আর কিছু আনসার, আর অনেক জায়গায় দেখা গেছে যে গরু ছাগল বেড়াও আছে। তা আমরা সেই ধরনের নির্বাচন আর কোনোদিন বাংলাদেশে হতে দেব না, দেব না, দেব না। আমরা গণতান্ত্রিক উপায় এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট কেন্দ্রে দিয়ে ভোট দিন। আগামী 12 তারিখে যে ভোটটা হবে সেই ভোটটা নিশ্চয়ই সেইভাবে হবে। আপনাদের সবাইকে
আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে যেয়ে প্রত্যেককে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব চৌধুরী ফয়সাল আলীকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, রূপসা তেরোপাতা দিবলিয়া গণমানুষের নেতা, আমাদের এই অঞ্চলের প্রাণের স্পন্দন জনাব আজিজুল ভাই হেলাল। জনাব আজিজুল ভাই হেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই রাতের বেলা প্রায় রাতের 1/3 আমরা পার করলাম, বা 9টার বেশি বাজে, তাই না? সোয়া 9টা বাজে, প্রায় রাতের 1/3 পার করলাম। এই রাতের বেলা আমরা এখানে 1-150 লোক উপস্থিত হয়েছি, তাই না? আমাদের উপস্থিত হওয়ার কারণ, প্রথম কারণ হলো আমরা আমাদের এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এই বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের একটা অনন্য স্থান, ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া, যিনি পরলোকে পাড়ি জমিয়েছেন, যিনি মৃত্যুর স্বাদ বহন করেছেন, যিনি মৃত্যুর মুখোমুখি হয়ে মৃত্যুর স্বাদ বহন করেছেন, তার পারলৌকিক যাত্রা যেন আল্লাহ তাকে শান্তিতে রাখেন, আমাদের এই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা এখানে এসেছি। ভুল ত্রুটি আমাদের অনেক হয়েছে। একজন মুরব্বী ওখানে আছেন, তার কথাটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না, কিন্তু তিনি যেটা বলেছেন এটা ঠিক। এখানে আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া মাহফিল করছি, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের কিছু বক্তব্য আছে, আর আমরা এই তেরোখাদার মানুষ, এই তেরোখাদার মানুষের উন্নয়ন কল্পেও কিছু বক্তব্য আছে। তা আমি আমার বক্তব্যের শুরুতে আমার যে সকলের নেত্রী, আমাদের মনে রাখতে হবে প্রথমে যে বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পদ নয়, বিএনপির একার সম্পত্তি নয়। এইটা আগে বিএনপিকে সবার আগে মনে রাখতে হবে যে বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পত্তি নয়, খালেদা জিয়া বাংলাদেশের সম্পদ। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। মহান রব্বুল আলামিন আমাদের এই 18 কোটি মানুষের দোয়াকে কবুল করে, অন্তত একজনের দোয়াকে আল্লাহ কবুল করে, আল্লাহ যাকে পছন্দ করেন তার দোয়াকে কবুল করে আমাদের নেত্রীর যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হন। পৃথিবীতে আল্লাহ তাকে যেমন সম্মান দিয়েছে, তুইজু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ, আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেন। আমাদের নেত্রীকে আল্লাহ কি সম্মান দিয়েছেন এই কথা আমরা অনেক আগে থেকে শুনেছি, তাই না? এটা নিশ্চয়ই পৃথিবীর বুকে আল্লাহ যাকে সম্মান দিয়েছে, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন পরকালেও তাকে সম্মানিত করবে। এবার আমি এই তেরোখাদার এই অঞ্চলের মানুষের উদ্দেশ্যে আমার বক্তব্য। এখানে বণিক সমিতির সভাপতি আছেন হুমায়ুন আর ভুট্টো, আবার আরেকটি জয়সোনা বাজারে আছে ওহিদ শেখ, সোহেল শেখ। এরা এই বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, এবং এই বাজার কমিটির আরো যে সমস্ত লোকজন এখানে দোকানদার ভাইরা আছেন। আমি বক্তব্য শুরুতে বলেছিলাম আপনারাও কিছু কথা বলেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হতো, কারণ আমি এখানে ভোট চাইতে আসিনি। আমার এই জন্মস্থানের মানুষকে আমি স্বপ্নের কথা বলছি না, আমি আমার পরিকল্পনার কথা বলছি। আমার নেতা তারেক রহমান বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। একই কথা আপনাদের কাছে বলছি, আমারও এই তেরোখাদা নিয়ে পরিকল্পনা আছে।
তাই না? তো সেই পরিকল্পনা নিশ্চয়ই আমাদের এই যে বাজার কমিটি, বণিক সমিতি, ব্যবসায়ীরা কিন্তু সমাজের অর্থনৈতিক চালিকা শক্তি। অর্থনৈতিক চালিকা শক্তি যারা, তারাই কিন্তু উন্নয়ন এবং উৎপাদনের চালিকা শক্তি। আমরা যারা রাজনীতি করি, আমরা আপনাদেরকে নির্দেশনা দিতে পারি, টাকা এনে দিতে পারি সরকারের কাছ থেকে পলিসি আনতে পারি, বাজেট এনে দিতে পারি, যাতে এই দেশের উন্নয়ন উৎপাদন হয়, এবং সেই কাজগুলো করেন ব্যবসায়ীরা। ঠিক তো? শুধু দোকান ব্যবসায়ী তা না, এখানে ঠিকাদার ব্যবসায়ী আছে, এখানে বিভিন্ন রকম ব্যবসায়ী, সবাই ব্যবসায়ী। শুধু আপনারা হলো একটা নগর পরিকল্পনার, একটা গ্রাম পরিকল্পনার, একটা শহর পরিকল্পনার, একটা আধুনিক ব্যবস্থা পরিকল্পনার কারিগর হলো আপনারা ব্যবসায়ীরা। সেজন্য আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো যে দেখেন, মানুষ কেন রাজনীতি করে, মানুষ কেন রাজনীতি করে। আমরা জানি যে রাজনীতি সরকার পরিচালনা করে, সরকার গঠন করতে গেলে রাজনীতির প্রয়োজন হয়। আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, তারা জানেন যে একটি সরকারের অনেকগুলো অঙ্গের মধ্যে অন্যতম অঙ্গ হলো পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল। রাজনৈতিক দল ছাড়া সরকার সম্পূর্ণ হয় না, কারণ রাজনৈতিক দল সরকারটি পরিচালনা করে। এখন রাজনৈতিক দলে রাজনীতিবিদ থাকে, সেই রাজনীতিবিদের কাজ হলো কি? সেই রাজনীতিবিদের কি কাজ? যে রাজনীতিকে পুঁজি বানিয়ে এই দোকানদারি ব্যবসা করা, কন্ট্রাক্টারি ব্যবসা করা, না চাঁদাবাজি করা? রাজনীতিবিদের কাজটা কি? একটা রাজনৈতিক দলের যিনি কর্মী বা যিনি নেতা, আমি কর্মীর কথা বাদ দিলাম, নেতার কথা বলছি, আর আমি আমার নিজের কথা বলছি, যে নেতা, তার কাজটা কি? রাজনীতি কেন করি? আমি কেন রাজনীতি করি? যে আপনাদের জনগণকে জিম্মি করে, আপনাদের মমতা, ভালোবাসা, মহত্বকে জিম্মি করে আমার নিজের উন্নতি করা? একটা মানুষ বাঁচে কত বছর বলেন? সর্বোচ্চ আপনি 100 ধরেন, তারপরে তো আপনাকে একদিন যে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, যে আপনাকে সৃষ্টি করেছে, তার সাথে দেখা করতে হবে, তাই না? নিশ্চয়ই আমরা আল্লাহ থেকে এসেছি, আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাবো, বলি না? মানুষ মরে গেলে আপনাকে তো যেতে হবে। তখন তো আপনি বলতে পারবেন না যে আপনি রাজনীতি করে লক্ষ লক্ষ টাকা বানিয়েছেন, বাড়ি গাড়ি শান সহগতে চলেছেন, যা বলে কি কোনো লাভ হবে? এই ধর্মতাত্ত্বিক আলোচনায় এখন আর যাচ্ছি না, পলিটিক্যাল বক্তৃতায় যাচ্ছি। আমাদের এই রাজনীতির উদ্দেশ্য হলো মানুষকে উন্নয়ন করা, মানুষের সহযোগিতা করা, সমাজ কল্যাণমূলক কাজ করা। আমি প্রথমে যেটা বলছিলাম যে রাজনীতি কেন করি, রাজনীতি করি মানুষকে উন্নয়নের জন্য, মানুষকে সহযোগিতার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে সর্বোপরি আপনার কল্যাণমূলক কাজ করার জন্য। সেজন্য আমাকে যারা টেলিভিশনে দেখেছেন, টেলিভিশনে অনেক বক্তৃতায় বলেছি, রাজনীতি মানে ক্ষমতা। রাজনীতির সমার্থক শব্দ হলো ক্ষমতা। ক্ষমতা যদি না থাকে আপনি উপকার করতে পারবেন? আপনি মানুষকে সাহায্য করতে পারবেন? সহযোগিতা করতে পারবেন? এই রাজনীতি বিজ্ঞানের উপরে আমার যে লেখাপড়া আছে, সেখান থেকে আমি বলছি, আমি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় এই একই কথা বলেছি। আমি এরকম সেমিনারে বক্তৃতা দিয়ে, এরকম আপনাদের এরা হলো সভা আর সেমিনারও এরকমই হয়, সেখানেও বক্তৃতা দিয়েছি। আজ থেকে 15-20 দিন আগে জাপানে গেছিলাম প্রাথমিক শিক্ষার উপরে কথা বলতে। সেখানে আমাদের বাংলাদেশের প্রাথমিক শিক্ষা, জাপানের প্রাথমিক শিক্ষা উপরে কথা বলতে গিয়েছিলাম। তা আমি সেখানে অনেক জায়গা বলেছি যে পলিটিক্স মিন্স পাওয়ার, পলিটিক্স মানে শক্তি। শক্তি ছাড়া, সামর্থ্য ছাড়া আপনি কি মানুষের কোনো উপকার করতে পারবেন? রাস্তায় একটা ইট বসাতে পারবেন? আপনি একটা স্কুলে যায় একটা ভালো বই দিতে পারবেন?
আপনার টাকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ওই টাকাতে আপনি সমাজ সেবা উন্নয়ন করতে পারবেন? সরকার যদি বলে তুমি পারবে না, আপনি পারবেন? সরকার যদি বলে এই আমি আমার টাকা আছে, আমি বললাম এই রাস্তা আমি করে দেবো, 1 কোটি কি 10 কোটি টাকা আমি টাকা দেবো, সরকার যদি বলবে না তুমি করতে পারবে না, আপনি পারবেন করতে? সুতরাং পাওয়ার দরকার, সরকারি পাওয়ার, তাই না? এই মাসেল পাওয়ারের কথা আমি বলিনি, এই অস্ত্রের পাওয়ারের কথা আমি বলিনি, এই লাঠির পাওয়ারের কথা বলিনি। আপনাদের 13 খাতায় কিন্তু এইটা আবার সমস্যা, এই বংশে বংশে গন্ডগোল করাতে, যে আমি মোল্লা, আমার বিরাট ক্ষমতা, আমি মুন্সি, সে গন্ডগোল বাড়াই দিই। এই বারাসাতে তো চলছেই, তাই না? বংশ বংশ ক্ষমতা বলছে না, তো এটা শুনে দেখেন। বারাসাত নাকি ঠান্ডায় যান, ধন্যবাদ আল্লাহর রহমত। এখন আল্লাহর রহমতে আমি এই ক্ষমতার কথা বলছি না, আমি বলছি যে সরকার যদি আপনার সাথে না থাকে তাহলে কি আপনি উন্নতি করতে পারবেন? আল্লাহর রহমতে সারা বাংলাদেশের এই আমাদের দলকে সরকার গঠনের সুযোগ দিবেন, এটা আমি আমার ধারণা থেকে বলছি। আপনারা আমার মনে আমার ধারণার সাথে একমত? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তা আমাদের এই ধারণা যদি সঠিক হয় যে ধানের শীষ প্রতীক সরকার গঠন করবে, এখন 13 খাদায় অন্য একজন লোক পার্লামেন্টে চলে গেল, 13 খাদার লোকের ভাগ্যের কি পরিবর্তন হবে আপনি বলেন? হবে? স্বাভাবিক, কারণ উত্তর পাওয়ার থাকবে না ধানের শীষের। তখন আমি দেখলাম বিভিন্ন জায়গায় একটা গল্প বানানো হয়েছে, এই খুলনা জেলায় সারা বাংলাদেশের একটা গল্প। প্রথম কয়েকদিন দেখলাম যে জান্নাত জাহান্নাম দেশে, আমাদের দেশে নাকি পাওয়া যায়। প্রথম কোন এই গল্প শুনছিলাম, এখন এই গল্প আমি আর শুনি না। নতুন একটা গল্প। আমি কাউকে ছোট করছি না, গল্প বলছি, কিন্তু আমি বলছি, আমি কাউকে ছোট করে বলছি না, যে প্রথম কদিন আমরা গল্প শুনলাম, গল্প বলছি, সত্য হতে পারে মিথ্যে হতে পারে না, গল্প কি সব সত্য হয়? আবার অনেক কিছু সত্য হয়, তাই না? আমরা গল্প শুনেছিলাম যে এই দুনিয়ায় নাকি জান্নাত জাহান্নামে টিকিট পাওয়া যাচ্ছে। আমি তো এটাকে সত্য বা মিথ্যা কিছুই বলছি না, আমি গল্প আমিও যেমন শুনেছি আপনারাও শুনেছেন, তাই না? এখন নতুন একটা গল্প শুনছি আমি আবার। এই গল্পটা মারাত্মক একটা আপনার চমকপ্রদ গল্প, যে কোনো লোককে বোকা বানানোর জন্য এই গল্পটা খুবই সুযোগ সন্ধান। বলছে যে এ দল দেখলাম বিদল দেখলাম গত 53 বছর বয়সে, কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে 53-54 বছর, এই 53 বছরে এ দল দেখেছি বিদল দেখেছি, এবার একটু নতুন দল দেখি। আরে ভাই, নতুন দল যেটা দেখবেন সেটাকে তো 71 সালে একবার দেখেছি আমরা। 71 সালে যে দেখেছি, 13 খাদায় 400-র বেশি লিস্টেড মুক্তিযোদ্ধা, 9টা উপজেলায়, খুলনায় সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই 13 খাদায়, সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই 13 খাদায়। সুতরাং 71 সালে এ দল বলেন বিদল বলেন আর সি দল বলেন, 13 খাদার মানুষ দেখেছে, তাই না? এখন আমার বক্তব্য হলো, আমাকে তো দেখেননি গত 53 বছরে। আমি যতবার আপনাদের কাছে এসেছি ততবার কি হয়েছে, একবার অর্ধেক ভোট বন্ধ হয়ে গেল, 2007 সাল, তাই না? আবার 2010 সালে আমাদের শরীফ শাহ কামাল তাজ, আমাদের 13 খাদার সন্তান, তার ভোটটা কিভাবে জালিয়াতি করা হয়েছে আপনারা সবাই জানেন না? তাই না? জালিয়াতি কিভাবে করলো? 18 সালে আমি আবার আপনাদের দলের হয়ে ধানের শীষ নিয়ে আসলাম, তখন আপনারা ঘুমেতে উঠার আগেই রাত্রে ওরা ভোট শেষ, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের মধ্যে সব শেষ, তাই না?
একজন 200-300 ভোট দিছে ভাই, তাই না? 300 এবার ভোট একটা দিছে। পরিবেশ আসছে, সুন্দর পরিবেশ। এবার সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক, ইভেন আওয়ামী লীগ, সমস্ত রাজনৈতিক দল গ্রামে তারা আছে, বসবাস করছে, ভোটে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের সবার ব্যাপার। আমরা সবাই এবার ভোটে অংশগ্রহণ করছি। এবার আর আগের মতো রাতের ভোট, দিনের ভোট রাতে হওয়া, বা ভোটারবিহীন নির্বাচন বা জালিয়াতি করার সুযোগ নেই। এবার মানুষ তার সঠিক ব্যক্তিকে, পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে, তাই না? সেজন্য আপনাদের ভাই হিসাবে, আপনাদের একান্ত সুহৃদ হিসাবে, আমার 40 বছরের বেশি সময় রাজনীতি করার অভিজ্ঞতা আমার রয়েছে। আমি পূর্বেই বলেছি, রাজনীতি মানে আমি বুঝি জাতীয় দায়িত্ব এবং কর্তব্য। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। এটাকে ব্যবসায়িক পণ্য বানানো, ব্যবসায়িক পুঁজি হিসাবে রাজনীতিকে আমি দেখি না। আমি রাজনীতিকে দেখি মানুষের কল্যাণ এবং সাহায্য, মানুষের উন্নতি। সেটা করতে গেলে ক্ষমতার প্রয়োজন, সেটা আমি বলছি, ক্ষমতার প্রয়োজন, তাই না? আর ওই যে বলছি, যে গল্পটা বানিয়েছে যে এ দল দেখলাম, বি দল দেখলাম, সি দল, নতুন একটা দলকে ভোট দিব। তা আমিও তো নতুন ভাই, আমিও তো এর আগে কখনো ক্ষমতায় আসিনি, আমিও তো কখনো ক্ষমতায় আসিনি, আসছি বলেন? 2001 সালে আমি বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলাম। তখন বিএনপি ক্ষমতায় ছিল। যে স্বল্প সময়ে বা সীমিত ক্ষমতা নিয়ে আমি ছিলাম, সেই ক্ষমতা আমি কি আমার জনগণ, তেরোখাদা, রূপসা, দিঘলিয়া, খুলনার মানুষের কল্যাণার্থে ব্যয় করিনি? আপনারা প্রশ্ন রাখুন, আমি কি মানুষকে যতটুকু সামর্থ্য ছিল আমার, আমি সামান্য একটা দলের সভাপতি ছিলাম, আমি না ছিলাম এমপি, না ছিলাম মন্ত্রী, না ছিলাম কিছু, তাই না? আমি একটা সংগঠনের সভাপতি ছিলাম। তখন আমার বয়স কত আপনি বলেন? আজ থেকে 25 বছর আগে আমার বয়স কত, তাই না? সেই সময়ে আমি তেরোখাদা বলেন, খুলনার যে কোনো মানুষ আমার কাছে গেলে অন্তত আমি দুর্ব্যবহার করিনি। তাদেরকে আমি কিছু করতে পেরেছি কি পারিনি, আল্লাহ তার সাক্ষী, আপনারাও কেউ কেউ তার সাক্ষী, তাই না? কিন্তু অন্তত আমি এই জিনিসটা মান্য করি যে আমি কখনো আমার কাছে যদি কেউ হাত বাড়ায়, তার সাথে আমি দুর্ব্যবহার করতে চাই না। ওয়াম্মাসা ইলা ফালা তাকহার, ওয়াম্মাসা ইলা ফালা তানহার, একটা আছে না, যে তোমার যদি কেউ সাহায্যের হাত বাড়ায়, তুমি তার প্রতি কঠোর হয়ে না, কাহার হয়ে না, তুমি সরল তানহার হও, তাই না? আমি এই নীতিটা মানি। আমি কখনো, আমার কাছে কেউ কখনো সাহায্যের হাত বাড়ালে আমি পারি আর না পারে তো দুর্ব্যবহারটা কঠোর আমি হই না। সুতরাং যারা গল্প বানাইছেন যে এ দল দেখলাম, বি দল দেখলাম, এইবার অন্য দলকে ভোট দিব, এইটা কিন্তু একটা মারাত্মক অপপ্রচার। অন্য দল যদি চলে যায় আর সরকার যদি ধানের শীষ গঠন করে, তখন কি হবে? তখন আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব, আমরা আমাদের সমস্ত রকম উৎপাদন থেকে আমরা বঞ্চিত হব। আর আমি আমার নিজের ব্যক্তির কথা বলছি, 40 বছর রাজনৈতিক জীবনে সরকার যেই থাকুক আমার সাথে সম্পর্ক থাকবে না। আমি যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি, এমন তো হতে পারে না, পারে? গত 17 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমি এই অঞ্চলে আন্দোলন সংগ্রাম করেছি, মামলা খেয়েছি, 204টি মামলা দিয়েছে। তারপরেও আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়েছি। আমার এখানে যারা নেতাকর্মী বসে আছেন, এই যে বসে আছেন আমার সভাপতি কাউসার ভাই, আমার এরপরে আছে বুলু, তারপরে আছে হাবিব, তারপর আছে ইকরাম, তারপর আছে মাহবুব মোল্লা, তারপর আছে মান্নান, নানটা, নঈম, আপনারা সবাই চেনেন ওদেরকে, তাই না? আমি পুরো নামটা বলছি না। বিল্লাল, আজিবার, মাহবুব রহমান বাবু, এবং আমার সাথে এসছে রূপসা উপজেলা বিএনপির সভাপতি সাহিব চেয়ারম্যান, সাহিব আপনাদের অতিথি, সাহিব চেয়ারম্যান। আর আপনারা তো আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুনুকে সবাই চেনেন, তাই না? জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, আপনাদের একান্ত সুহৃদ
কোনো আছে না এখানে? আচ্ছা, ও রশিদের নাম বলি। আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির বিএনপির অনেক পুরনো নেতা, অনেক সিনিয়র নেতা, এখানে অনেক নেতার থেকে রশিদের রাজনৈতিক ক্যারিয়ার অনেক বড়। রশিদ, শেখ আব্দুর রশিদ। তা আমাদের এই সমস্ত মানুষ মামলা মকদ্দমা শেষ করছে কি জন্য? যে আমরা একদিন ক্ষমতায় আসবো এবং এলাকার উন্নয়ন করব। আমাদের বিরুদ্ধে কত মামলা, কত মকদ্দমা, আমি সেইটাকে আমরা ফেস করেছি। 40 বছরের রাজনৈতিক জীবনে এরকম বহু মামলা মকদ্দমা ফেস করেছি। অর্থাৎ রাজনীতির একটা আমাদের যে বর্ণাঢ্য ক্যারিয়ার, আমাদের যে সরকারের সাথে সম্পর্ক, যে কোনো সরকার, সেটা যে সরকারই আসুক, আমাদের সাথে আমরা যা দীর্ঘ 40 বছর রাজনীতি করি, আমাদের সাথে সম্পর্ক থাকবে। এখন যদি আপনি কাউকে নির্বাচিত করেন যিনি এলাকায় ঠিকমতো পরিচয় নেই, সারা খুলনায়ও যার পরিচয় নেই, এমন একজন লোককে যদি আপনি নেতা নির্বাচন করেন, আমি বলছি যে আমাদের গ্রামের এই মানুষকে যে আমি আপনাদের ভাই, আমি আপনাদের কাছের লোক, আমার পেশা বলেন, নেশা বলেন, আমার কাজ একটাই, রাজনীতি করা, অন্য কোনো কিছু আমার নেই। আপনারা যদি আমার হাতকে শক্তিশালী করেন, ইনশাআল্লাহ আপনারাও শক্তিশালী হবেন। বাংলাদেশের যেই প্রান্তরে যান, যেই গ্রামে যান, যেই উপজেলায় যান, যেই পৌরসভায় যান, আল্লাহর কাছে আল্লাহ আমাকে সেই সম্মান, ওই যা বলছি, আল্লাহ আমাকে সেই সম্মান দিয়েছে যে বলবেন যে আমি হেলাল ভাইয়ের এলাকার লোক। অন্তত 10 জন এখানে জিজ্ঞেস করলে একজন অন্তত আমাকে বলবে যে হ্যাঁ ওনাকে চিনি। আপনারা সেই সম্মানটুকু পাবেন সেটা। সুতরাং আমাকে যতটা শক্তিশালী করবেন, আপনারাও ততটা শক্তিশালী হবেন। এই যে কাটেঙ্গা বাজার বলেন, জয়সোনা বাজার বলেন, ইখরি বাজার বলেন, আলো যে সমস্ত রোড ঘাট উন্নয়ন যা কিছু করার দরকার, যদি আমার দল ক্ষমতায় আল্লাহ না করে, নাও যায়, আমি যদি আপনার এমপি হতে পারি, 10 টাকার জায়গায় তো 8,000 কাজটা করতে পারবো, সেইটুকু ক্ষমতা আল্লাহ আমার নিজের পয়সা করে দেয়। কিন্তু সরকারের সাথে ফাইট করার ক্ষমতা তো আমার 40 বছর যাবে, তাই না? আর আমার দল যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা সেই 10 টাকার ক্ষমতা 10 টাকায় ফলাতে পারবো না। গল্প বানাইছে যে এ দল দেখলাম, বিদল দেখলাম। এই গল্পে কিন্তু মানুষ যদি বিভ্রান্ত হয়, তাহলে কিন্তু নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে। আমি সমস্ত দলের কাছে, এবার আওয়ামী লীগের কাছে, জামাতের কাছে, ইসলামী আন্দোলনের কাছে, এনসিপির কাছে, অন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করছি যে আমাকে একবার পরীক্ষা করুন যে এলাকার আমি উন্নয়ন করতে পারি কি পারি না। অন্তত একটা জিনিস করবো, এলাকায় শান্তি এবং নিরাপত্তা যাতে বিরাজ করে। একজন আরেকজনের উপর আগ্রাসী হন, একজন আরেকজনের উপরে জমি দখল করেন, জায়গা দখল করেন, এইগুলো অন্তত এই ব্যাপারে আমরা অন্তত কঠোর নীতি অবলম্বন করব। অন্তত সন্ত্রাস চাঁদাবাজের কাছে আমরা বিএনপি কখনো মাথা নত করবো না। এখনো যদি বিএনপির কোন নেতা কর্মী এটার সাথে জড়িত থাকে, আমি আগেও সাবধান করেছি, আবারও সাবধান করছি। এবং উন্নয়নের ব্যাপারে দেখেন, আমি দেখলাম যে আমাদের রাস্তাঘাটগুলো এত ছোট, এবং বিভিন্ন রাস্তাঘাটে যে ইট বিছানো, হ্যারিংবোন নাকি বলে, সেইখানে তো আমাদের ছেলে মেয়েগুলো হেঁটে যেতে গেলেও হাত পা ভেঙে মারা যাবে, এমন একটা অবস্থা। আমরা চাইবো যে সুন্দর একটা রাস্তা দিয়ে আমার ছোট সন্তান, আমার সন্তান, আপনার সন্তান হেঁটে যাবে, একটা ভালো স্কুলে পড়বে, একটা ভালো কলেজে যাবে, একটা ভালো মসজিদে যাবে, একটা ভালো মাদ্রাসায় যাবে, একটা ভালো মন্দিরে যাবে, একটা উন্নত ব্যবস্থা থাকবে, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। আমাদের এই তেরোখাদায় সুপেয় পানি, কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটারের খুবই অভাব, তাহলে আমরা তো নোনা অঞ্চলের মানুষ। তারপরে
আমাদের মানুষগুলোর কর্মসংস্থানের অভাব। তেরোখাদা কিন্তু কৃষি প্রধান অঞ্চল, কিন্তু এই তেরোখাদার টাকা আসে কিন্তু রেমিটেন্স বোঝেন, বিদেশে যারা থাকে তারা কিন্তু টাকাটা পারে। আপনারা কৃষি উৎপাদন দিয়ে বেশি একটা উৎপাদন হয় না, আমি দেখেছি এখানে কৃষি উৎপাদন দিয়ে খুব একটা উৎপাদন হয়। আমার ইচ্ছা আছে আমাদের এই যে কৃষিকে শিল্পে রূপান্তরিত করা, আমাদের এই জলাবদ্ধতা, বিলের যে সমস্ত জলাবদ্ধতা এগুলো দূর করে প্ল্যান করে সেখানে স্লুইস গেট নির্মাণ করে যাতে মানুষ ফসল ফলাতে পারে, আবার মাছ উৎপাদন করতে পারে। আমাদের এরকম বিভিন্ন পরিকল্পনা আপনাদের সাথে নিয়েই আমি করব। আর আমাদের এই যেমন এই যে বাজারটা দেখুন, এই বাজারটা যে অবস্থায় আছে এটা কিন্তু একজন ক্রেতা এসেও স্বস্তি বোধ করে না, কেন? আমরা অনেক দেশে বিদেশে, আমি অনেক পৃথিবীর প্রায় 50টা দেশে ঘুরেছি, বাজারগুলো এত সুন্দর দেখায় যে সেখানে খালি খালি বাজার করতে ইচ্ছা লাগে, যে একটু বাজার করে আসি। বাজারের পরিবেশটা যদি ভালো থাকে, তাই না? তা আমার একটা প্ল্যান, আমি আমার বাড়িতেও আইসগাতে ওখানে সেনের বাজার, ওদেরও বলেছি যে এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বাজার না করে ওদের একটা বিপণী বিতান করতে পারি, তাই না? যে একটা বিল্ডিং করলাম যে এখানে নিচে মাছ মাংস বিক্রি হলো, দোতলায় আপনার ওই যে মশলা বিক্রি হলো, 3 তলায় মনোহারীর দোকান বিক্রি হলো। এইভাবে বিভিন্ন জায়গা সেটেল করে দিতে পারি, জায়গাও আমাদের পারবে না। এই যে এরকম বিচ্ছিন্ন না করে, যে একটা লোক মনোহারীর জিনিস কিনবে সে 3 তলায় যাবে, একটা লোক মাছ মাংস শাক সবজি কিনবে সে ওই জায়গায় যাবে, তাই না? একটা এইভাবে যদি বিদেশে বাজারগুলো কিন্তু এরকম ওয়ান স্টপ মল বলে এইগুলো। আমি মনে করি এই বাজারগুলোকে আমি উন্নত করব একটা পরিকল্পনার মাধ্যমে। এই বাজার, বিশেষ করে বাজারগুলোকে, এতে বাজার যে দোকানদার তিনিও ভালো একটা জীবন যেমন পান, এবং যিনি ক্রেতা তিনিও একটা ভালো জীবন পান। এবং রাস্তাগুলোকে আমি চওড়া করার জন্য, আর সবচেয়ে বড় জিনিস আমি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবো। এখানে যেভাবে হোক যে স্কুল কলেজ মাদ্রাসাগুলো আছে এখানে যাতে ঠিক মতো অবকাঠামো এবং শিক্ষাটা হয় সেটা আমি দেখবো। আর চিকিৎসার জন্য তো বিএনপি এবার মারাত্মক পদক্ষেপ নিয়েছে। ওই যে ফ্যামিলি কার্ডের কথা শুনেছেন না সবাই? এই ফ্যামিলি কার্ড যার থাকবে সে কিন্তু একটা চিকিৎসা সুবিধা পাবে। তেরোখাদা ডাক্তার বলল যে এই রোগের চিকিৎসা তেরোখাদায় হবে না, খুলনায় যেতে হবে বা ঢাকায় যেতে হবে, ওই টাকাটাও কিন্তু সরকার দেবে। বিএনপি ওই ফ্যামিলি কার্ডে সেটা আপনার নিয়ম করেছে। সুতরাং এবং আমরা একটা হেলথ পলিসিও করেছি যে আমাদের দল থেকে বা আমাদের সরকার থেকে যে তাৎক্ষণিক একটা লোক অসুস্থ হলো তাকে তাৎক্ষণিক হসপিটালে নেওয়া যাচ্ছে না, তখন সেখানে যেন কোনো ট্রিটমেন্ট হয়। যেমন ধরেন আপনার শ্বাসকষ্ট হলো, অক্সিজেনের স্যালাইন দরকার, অক্সিজেনের সিলিন্ডার দরকার,